বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। এম এ হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি 2.1 থেকে কিছু বেসিক ধারণা তোমাদেরকে দিয়েছিলাম। আজকে আমি গাণিতিক সমস্যায় যাব। প্রথম যে অঙ্কটি আমি করব সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 2.1-এর 10 নম্বর অঙ্কটি। এখানে বলা আছে পিতা পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে এই অনুপাতের অঙ্ক কিন্তু খুব সহজ। এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে অনুপাত দেওয়া থাকবে, আর এটা হচ্ছে তার এগেনিস্টে একটা মান দেওয়া থাকবে। সেই মানটা কি দুই অনুপাতের সমষ্টি নাকি একক? যদি একক মান দেওয়া থাকে তাহলে আমরা অনুপাতকে যোগ করব, আর যদি একক মান না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অনুপাতকে যোগ করব না। এই জিনিসটা সবসময় মনে রাখবা, দেখবা তাহলে তোমাদের অঙ্ক অনেক ইজি হয়ে যায়। দেখো পিতা পুত্রের বয়স অনুপাত, এখানে পিতার অনুপাত পুত্রের অনুপাত দেওয়া আছে, বাট বয়স দেওয়া আছে একজনের, সেটা হচ্ছে কি শুধু পিতার। তো এখানে কিন্তু পুত্রের বয়স এটার ভিতর নাই, আলাদা। তো সেক্ষেত্রে আমরা অনুপাতে যোগ করার দরকার নেই। আর যদি এখানে দুইজনের বয়সের সমষ্টি দেওয়া থাকতো তাহলে অনুপাতের যোগ করতে হতো। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা সমাধানটা কিভাবে করতে পারি? এখানে দেখো, আমরা প্রথমে লিখব, দেওয়া আছে পিতা পুত্রের বয়সের অনুপাত। দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত দেওয়া আছে? 14:3। দেখো আমরা প্রথমে লিখে নিলাম যে দেওয়া আছে পিতা পুত্রের বয়স অনুপাত 14:3, এবং কি দেওয়া আছে দেখো তো, এবং পিতার বয়স 56 বছর। এখন এখানে একজনের বয়স দেওয়া আছে, ঠিক আছে। যদি একটা অংশ দেওয়া থাকে, আবার বলছি যে দুইটা অনুপাতের একজনেরটা দেওয়া থাকে বা একটা অনুপাতের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা অনুপাতের যোগ করব না, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, পিতার বয়স যেহেতু 56 বছর, এটা দিয়ে আমরা এটাকে বের করতে পারি। কিভাবে? দেখো আমরা তাহলে অতএব লিখতে পারি, অতএব পুত্রের বয়স কি হবে? দেখো পিতা যেটা আছে এত এর লিখবা, খুব সহজ বিষয়। যার একক মানটা দেওয়া থাকবে সেটা লিখবো এত এর। তারপরে এখানে আমরা কি করব, এখানে একটা দাগ দিবা, দেওয়ার পরে নিচে কারে লিখবো, খুব সহজ বিষয়। নিচে লিখবো যার মান দেওয়া আছে ঠিক তার মান। দেখো এখানে পিতার বয়সটা দেওয়া আছে, তাহলে পিতার অনুপাত এখানে কত? 14। আমি লিখবো এটা 14, আর যারটা বের করব তারটা থাকবে উপরে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এরকম সরল অনুপাত যদি দেওয়া থাকে এবং সেই ক্ষেত্রে যদি একটার মান দেওয়া থাকে, আমরা অনুপাতের যোগ করব না। যোগ না করে এটা আমরা বের করতে পারি। কিভাবে? দেখুন আমি যেমনটা করেছিলাম যে 56 এর পিতার বয়সের অনুপাতটা থাকবে নিচে, পুত্রেরটা উপরে। কারণ পিতার বয়সটা দেওয়া আছে তাই তার অনুপাতটা নিচে হবে, আর পুত্রের বয়সটা বের করব আর সেটা হবে উপরে। তো সেটাই মনে রাখবা, যারটা বের করব তারটা থাকবে উপরে, আর যারটা দেওয়া থাকবে তার অনুপাতটা থাকবে নিচে। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন এই 14 দিয়ে যদি 56কে কাটি, আমরা জানি কত হবে? 4 হবে। কেন? 4 4 16, 6 হাত থেকে 1, 4 1 4 1 5। তাহলে এখানে হবে কত? 12 বছর। তাহলে আমরা খুব সহজেই বের করতে পারলাম পুত্রের বয়স হচ্ছে 12 বছর। তাহলে আমাদের মনে রাখতে হবে অনুপাতের যোগ কখন করব, কখন করব না, ঠিক আছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমি তোমাদের 11 নম্বর অঙ্কটি করব। বলা আছে দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো আমি আগেই বলেছিলাম যে অনুপাত দেওয়া থাকবে এবং সেই এগেইনস্টে একটা মান দেওয়া থাকলে অনুপাতে যোগ করব না, আর যদি এই দুইটা মানে যোগফল দেওয়া থাকে তাহলে অনুপাতের আমি যোগ করব। এখন দেখো এখানে সংখ্যা দুটি যোগফল হচ্ছে এত, তার মানে কি আমাদের অনুপাত দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। অনুপাতের যোগফল আমাকে বের করতে হবে।
তাহলে সমাধানে আসো, আমরা যাই সমাধান। আমরা কি লিখব? দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত, দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত 10:11। যেহেতু এই সংখ্যা দুটির অনুপাতের যোগফল দেওয়া আছে বা একত্রে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব? অনুপাতের যোগ করতে হবে। তাহলে এখানে লিখব অতএব অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল কত হবে? 10 + 11 = 21। এবং কি দেওয়া আছে দেখো তো, এবং সংখ্যা দুটির যোগফল, যোগফল 630। খুব সহজে এখন সংখ্যাগুলো বের করা যায়। কিভাবে? দেখো, আমরা প্রথম সংখ্যাটা আগে বের করব, তো একটু মনোযোগ সহকারে দেখবা যেগুলো কিভাবে সহজে করা যায়। এখন প্রথম সংখ্যাটি দেখো, প্রথম সংখ্যাটি কি? আমাদের যোগফল যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব, 630, তারপর লিখব এর। ঠিক আছে, আমাদের যোগফল যেটা দেওয়া থাকে আমরা সেটা লিখব, তারপর লিখব এর, তারপর এখানে দাগ দিব। দাগ দিয়ে এইখানে যোগফলটা সবসময় আমরা নিচে লিখব, এই যে এইটা যোগফলের যে অনুপাতটা থাকবে সেটা আমরা নিচে লিখব। তারপর যারটা বের করব আমি তারটা উপরে লিখবো। দেখো, আমি প্রথমটা বের করতেছি, প্রথমটা অনুপাত কত? 10। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো আমরা কি করব? এই অনুপাতের যে যোগফলটা পাবো সেটা নিচে লিখবো, আর যারটা বের করব তারটা লিখবো উপরে। এখন এটাকে যদি আমরা কাটি তাহলে হবে 30। 21 দিয়ে যদি 630কে কাটি, এখানে হবে 30। 30 এবং 10 যদি আমি গুণ করি তাহলে হবে 300। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি কী হবে? এবং দ্বিতীয় সংখ্যাটি একইভাবে আমরা এখানে 630 লিখব, এল লিখব, তারপরে কি লিখব? নিচে লিখব 21। এবার বের করব কোনটা? দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টার অনুপাত এখানে কত আছে? 11। তাহলে লেখো 11। ঠিক কাটাকাটি করলে আমার এখানেও 30 হবে, আর 30 দিয়ে যদি আমি 11কে গুণ করি তাহলে কত হবে? 330 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কেউ কাটাকাটি করে দেখায় দাও, এখানে হবে 21 দিয়ে কাটলে 1, এখানেও 1 লিখতে পারো, আর এখানে হবে 30। 30 আর 11 গুণ করলে হবে 330। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। দুই ধরনের অঙ্ক আমরা দেখলাম। এখন তোমরা বাকি অঙ্কগুলো আশা করি এভাবে করতে পারবে, যে অনুপাতের যোগফল দেওয়া থাকলে কি করব, আর যদি যোগফল না দেওয়া থাকে, একক মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব। আমরা আরও একটি অঙ্ক করব তোমাদের বইয়ের 13 নাম্বার। এখানে বলা আছে 18 ক্যারেটের 200 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আসলে কোনটা সোনার পরিমাণ। এখানে দেখো 18 ক্যারেটের 20 গ্রাম ওজন বলা আছে। এখন কেউ যদি মনে করো 18 ওটাও সোনার পরিমাণ, তাহলে কিন্তু ভুল করবা। এটা হচ্ছে আসলে সোনার যেই গুণগত মান, এটা দ্বারা বোঝানো হয়েছে। একটা সোনা কত পরিমাণ ভালো সেটা 18 ক্যারেট, 22 ক্যারেট, এরকম 24 ক্যারেট দিয়ে বোঝানো হয়। সুতরাং এটা কিন্তু অঙ্কের মান না, এটা হচ্ছে আমাদের সোনার গুণাগুণ। সুতরাং এই মানটাকে আমার নেওয়া যাবে না। মানটা হচ্ছে 200 গ্রাম ওজনের সোনার গহনায়। তাহলে সোনার গহনার ওজন হচ্ছে 200 গ্রাম। এই 200 গ্রাম নিয়ে আমাদের কাজ করতে হবে। আর আমি বলেছিলাম যে একক অনুপাত থাকলে অনুপাত যোগ করবো ও না, আর যদি এক অনুপাত না থেকে অনুপাতের যোগফল আকারে দেওয়া থাকে ওই মানটা, তাহলে অনুপাতকে কী করতে হবে? যোগ করতে হবে। এখন আমরা কি করে বুঝবো এখানে অনুপাতের মানটা একসাথে দেওয়া আছে? দেখো, এটা কিন্তু সোনা এবং খাদ দুজন মিলেই এই 20 গ্রাম। এই সোনা এবং খাদ দুজন মিলেই হচ্ছে আমার এই 20 গ্রাম। তার মানে এইটার ভিতরে সোনাও আছে, খাদ আছে, তার মানে সমষ্টিটাই দেওয়া আছে। সেক্ষেত্রে আমার এই অনুপাতকে কী করতে হবে? যোগ করতে হবে। তারপরে আমি এটাকে বের করতে পারবো। খুব সহজ, আর নিয়মটা ওই একই। তাহলে আমরা এখানে প্রথমে লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, সোনার গহনার ওজন, এটাই আমরা লিখি সোনার
গহনার ওজন 20 গ্রাম এবং কি দেওয়া আছে সোনা ও খাদের অনুপাত 3:1। দেখো কি দেওয়া আছে, প্রথমে সেটা লিখব। সোনার গহনার ওজন, যেহেতু গহনার ওজন সোনা এবং খাদ এবং সোনা দুইটা মিলা, সেজন্য এটা আমরা বলতে পারি যে অনুপাতের সমষ্টিটাই দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা অনুপাতের কি করব, যোগ করব। তাহলে অনুপাতের যোগ করি এখানে। অতএব অনুপাতের যোগফল, সমান সমান 3 যোগ 1 সমান সমান কত হবে 4। এখন আমরা এক করে বের করতে পারি, এটা খুব সহজ একটা অঙ্ক। তাহলে আমরা লিখব যে এখন কার ওজন বের করব, সোনার ওজন বের করব প্রথমে। তাহলে সোনার ওজন কত গ্রাম দেওয়া আছে, 20 দেওয়া আছে। এত এর কত দেখো তো, এখানে আমরা বলছি যে সবসময় যোগফলটাকে কোথায় রাখবে, নিচে রাখবে, আর যারটা বের করবো তারটা উপরে থাকবে। যেহেতু সোনাটা বের করবো, সোনার অনুপাত হচ্ছে 3, তাহলে 3 উপরে থাকবে। এখন 4 দিয়ে 20কে কাটলে হবে 5, 5 আর 3 গুণ করলে কত হবে 15। তাহলে আমরা বলতে পারি এখানে 15 গ্রাম হচ্ছে কি সোনার ওজন। এবার খাদের ওজনটা আমরা বের করি, এবং খাদের ওজন 20 এর, এখানে দেখো আমরা কি করতে পারি, 4 নিচে দাও, উপরে 1 দাও, কাটলে কি হবে 4 5 20, 5 আর 1 গুণ করলে হবে 5 গ্রাম। এখন কেউ যদি কাটতে চাও কাটতে পারো, এভাবে 4 দিয়ে কাটলে 5, এখানে হবে 1, এখানে হবে 1, এখানে হবে 5, পরে গুণ করলে নিচের 1-এর যেহেতু দাম নেই লেখা লাগে না। তাহলে এখন আমরা বের করতে পারলাম যে সোনার ওজন 15 গ্রাম আর খাদের ওজন হচ্ছে 5 গ্রাম। অনেক ইজি অঙ্ক। তো আমি যে পদ্ধতিটা বলছি যে অনুপাত কখন যোগ করব কখন যোগ করব না, এটা মাথায় রাখলে এই অঙ্কগুলো আমাদের হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। আমরা এখন বইয়ের 16 নম্বর অঙ্কটি করব। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সৃজনশীলে প্রায় আসে। অঙ্কটি হচ্ছে দুটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত, একটা অংশ। তারপর বলেছে মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তখন দ্বিতীয় তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে। তার মানে আমরা যে অনুপাতের সংজ্ঞা জানি, যেগুলা একক অনুপাত বা লঘু অনুপাত, গুরু অনুপাত, তার ভিতর কোনটাতে পড়ে আমাদের সেই অনুপাতে দেখাতে হবে যে কোনটাতে পড়ছে। ঠিক আছে, 3টে অনুপাতের ভিতর কোনটাতে পড়ছে আমাদের সেটা দেখাতে হবে। কি ধরনের, ধরনটা কি লঘু নাকি গরু নাকি একক অনুপাত। তো আমাদের এখন প্রথমে বের করতে হবে দুটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে 5:6। প্রথমটির দাম হচ্ছে 25,000 টাকা, তাহলে দ্বিতীয়টির দাম কত। এখান থেকে আমরা যদি লক্ষ্য করি আমাদের একটা কম্পিউটারের দাম দেওয়া আছে, দুইটা না। তো আমি বলছি যদি একটা অনুপাতের মান দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু অনুপাতকে কি করতে হয় না, যোগ করতে হয় না। ঠিক আছে, তো আমার ওই নিয়মটা মনে রেখেই যদি তোমরা অঙ্কটি করো তাহলে খুব সহজেই করা যায়। তো সমাধান আসলে আমরা করি। আসো, এইখানে আমি প্রথমে কি লিখব, দেওয়া আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত কত, 5:6। এখন দেখো একটার দাম দেওয়া আছে এবং এটা আমরা লিখি, এবং প্রথমটির দাম কত আছে আমাদের 25,000 টাকা। তাহলে আমাদের একটা কম্পিউটারের দাম দেওয়া আছে, আমি দ্বিতীয়টা বের করব। তো সেটা বের করা খুব সহজ। কেমন, আমি তো তোমাদের শিখিয়ে দিয়েছি যে যেটার মান দেওয়া থাকে সেটা এর, আর যেটা বের করবো সেটা উপরে, যেটার মান দেওয়া আছে সেটা নিচে লিখবো অনুপাত, আমাদের তালি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি অতএব দ্বিতীয়টির দাম, বা তোমরা ওইভাবে লিখতে পারো, এখানে যেমন দেওয়া আছে
দ্বিতীয়টির দ্বিতীয়টির দাম কত হবে? দেখো তো আমার কাছে প্রথমটির দাম কত আছে? 25,000। আমি এটা লিখব এর কি হবে দেখো, আমি বলেছিলাম যারটা দেওয়া আছে তার অনুপাতটা নিচে লিখবো। এখানে দেখো প্রথমটা দেওয়া আছে, তার প্রথমটা অনুপাত কত? 5। আমি এখানে 5 লিখবো। আর দ্বিতীয়টার মান বের করবো, এই জন্য দ্বিতীয়টা আমরা উপরে লিখবো। এত এর এত অংশ বা টাকা তোমরা লিখতে পারো, ঠিক আছে? এখন এটাকে কাটাকাটি করো। 5 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে 5 5 25, আরও দেখো 3টা শূন্য আছে, দিয়ে দাও। এবার এটাকে গুণ করো, 5 6 কত হবে? 30, আরও 3টা শূন্য সামনে আছে, দিয়ে দাও। তাহলে দেখো আমরা এখান থেকে স্পষ্ট পেলাম যে দ্বিতীয়টির দাম হচ্ছে 30,000 টাকা। তাহলে পদ্ধতি কি? একটাই পদ্ধতি, আমরা যে অনুপাত যে অনুপাত দেওয়া থাকে তার যদি একটা মান দেওয়া থাকে তা আমরা সেটা লিখবো, এর লিখে যেটা বের করবো তারটা থাকবে উপরে, আর যেটার মান দেওয়া থাকবে তার অনুপাতটা থাকবে নিচে। তারপর কাটাকাটি করে দিলে যেটা হবে সেটা হবে আমাদের আসলে এখানে কাঙ্ক্ষিত ফলাফল। এখন দেখো বলছে মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম যদি 5,000 টাকা বেড়ে যায়। এখন দেখো মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে প্রথমটির দাম কত হবে? আমরা এটা বের করতে পারি, এটা দ্বিতীয় অংশ। তাহলে একবার আবার এখানে লিখো, আবার প্রথমটির দাম 5,000 টাকা বৃদ্ধি পেলে প্রথমটির দাম কত টাকা বাড়বে? 5,000 টাকা বৃদ্ধি পেলে দাম হবে কত হবে? দেখো দাম হবে হচ্ছে আমার ছিল কত? 25,000, যোগ করে দাও আরো 5,000 টাকা, সমান সমান কত হবে? 30,000 টাকা। তাহলে 5,000 টাকা বাড়ানোর ফলে আমাদের প্রথমটির দাম কত হয়ে গেল? 30,000 টাকা। তো এইটা আমরা পেয়ে গেলাম। এখন এটা অনুপাত করতে আমাদের খুব সুবিধা, আমি এটার দামও জানি এটার দামও জানি। তাহলে আমরা এখন শুধু লিখে দিব যে তখন তাদের দামের অনুপাত কি লিখব? অতএব প্রথম এবং দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত হবে কম্পিউটারের দামের অনুপাত হবে কি হবে? দেখো 30,000 অনুপাত 30,000, দুইটাই একই না? 30,000 অনুপাত প্রথম এবং দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত কত হবে? 30,000 অনুপাত হবে 30,000। তো আমরা তো দ্বিতীয়টার দাম জানি, এটা তার বৃদ্ধি পায় নাই, বৃদ্ধি পেয়েছে কোনটা? প্রথমটা। এখানে বলা আছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম বৃদ্ধি পায় 5,000 টাকা, বাট আমাদের যে দ্বিতীয়টা যা আছে তাই থাকবে মান, কারণ এটা বৃদ্ধি পায় নাই। তো সেক্ষেত্রে দেখো এইটাকে আর এটা যেহেতু সমান, আমরা এটাকে লিখতে পারি কি? এটাকে আমরা লিখতে পারি 1 অনুপাত 1। এখন তোমরা এই অনুপাতের দিকে যদি তাকাও, তোমরা যদি এই অনুপাতের দিকে তাকাও তাহলে কি দেখতে পাও? যে এটা হচ্ছে একক অনুপাত। সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে? আমরা এখন এটাকে লিখে দিব শেষ লাইনটা। অতএব তাদের দামের অনুপাতটি হবে একক অনুপাত। আর যদি প্রথমটা বড় হইতো তাহলে আমরা বলতাম গুরু অনুপাত, যদি প্রথমটা ছোট হইতো আমরা বলতাম লঘু অনুপাত। যেহেতু আমরা 3টে অনুপাত সম্পর্কে জানি, তো আশা করি এই অঙ্কটিও তোমরা খুব সহজে করতে পারবা। তো আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে, আমাদের যে অনুপাত দেওয়া থাকবে তার একটা মান দেওয়া থাকলে অনুপাতে যোগ করার দরকার নাই। তো একটা মান দেওয়া থাকলে যে নিয়মটা সেটা তোমরা করবা, আর যদি দুইটা মানের যোগফল দেওয়া থাকে তাহলে একটা নিয়ম আছে, সেই নিয়মটা করবা। তো এই দুইটা নিয়ম যাদের মাথায় থাকবে, আশা করি অনুপাতের অঙ্কগুলো করতে তোমাদের কষ্ট হবে না। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।